যেমন হচ্ছে গিয়ে মেষ রাশি। তো মেষ রাশির যেটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে প্রচন্ড রাগী, প্রচন্ড উগ্র, হঠকারী মানসিকতা। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ যারা, তারা চটজলদি সিদ্ধান্ত নেন, হঠাৎ রেগে যান, হঠাৎ ঠান্ডা হয়ে যান, যে কোনো কাজকর্মের মধ্যেই তারা ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করেন। সবকিছু কাজের মধ্যে নিজেকে প্রকাশ করবার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এইটা হচ্ছে মেষের জেনারেল ক্যারেক্টারিস্টিক। কিন্তু যখনই আমরা এই ক্যারেক্টারিস্টিক্স কে ডিভাইড করব কতগুলো নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক্সে, ব্যাপারগুলো কিন্তু পুরোপুরি চেঞ্জ হবে। যেমন হচ্ছে অশ্বিনী। অশ্বিনী কিন্তু উগ্র নন। অশ্বিনীর স্পিড আছে, গতি আছে, কারণ তিনি অশ্বির সন্তান। কিন্তু তার মধ্যে সেই চপলতা, চাঞ্চল্য এইগুলো নেই। মেষ রাশির মানুষজন জেনারেলি পড়াশুনো করে না, কিন্তু পড়াশুনো করতে পারে না, এত চঞ্চল, এত ছটফটে। কিন্তু সেটাই যখন অশ্বিনী নক্ষত্রে চলে আসবে, তখন কিন্তু বহু বিদ্যায় পারদর্শিতা আসছে। কারণ সে হচ্ছে গিয়ে, মানে, সে হচ্ছে গড অফ হার্বস, মানে ভেষজের দেবতা হচ্ছে অশ্বিনী কুমার। তাদের কাছে সেই সমস্ত তথ্য আছে যেগুলো সাধারণ মানুষের কাছে নেই। তো অশ্বিনী কুমাররা, তারা ডাক্তারি পড়াশোনার জন্য যে লেভেলের মেধা দরকার, সেই মেধা সাপ্লাই করতে পারে। এই লেভেলটা তাদের রয়েছে। প্রচন্ড একাগ্র চিত্ত, কম্পিউটার রিলেটেড পড়াশোনা ভীষণ ভাবে করতে পারেন, এবং যে কোনো কাজের মধ্যে একটা কনসেন্ট্রেশন, একটা হিউজ কনসেন্ট্রেশন, সেটা অশ্বিনীর বৈশিষ্ট্য। ভরণীর ক্ষেত্রে আবার আসছে অনেস্টি, ডিগনিটি। নমস্কার স্যার। আমি যখন পড়াবো তখন আপনারা কথা বলবেন না, এই বিষয়টা সবার আগে বুঝতে হবে। ভরণীর মধ্যে রয়েছে ডিগনিটি, ভরণীর মধ্যে রয়েছে সিস্টেম। ভরণী, তিনি হচ্ছেন, একদিকে তার মধ্যে রয়েছে সৃষ্টি, অন্যদিকে তার মধ্যে রয়েছে ধ্বংস। এই সৃষ্টি আর ধ্বংস কিভাবে আসছে? ভরণীর অধিপতি দেবতা, তিনি হচ্ছেন যম। যমকে আমরা ধর্মরাজ বলি। তিনি হচ্ছেন মোক্ষের দেবতা। যমকে বলা হয় মৃত্যুর দেবতা। কিন্তু বেসিক্যালি এটাকে আপনারা একটু কনসেপ্টটা চেঞ্জ করে নিন। ধর্মকে আপনারা ধরে নিন মোক্ষের দেবতা। মৃত্যু ঠিক নয়, এইখানে মৃত্যুটা হচ্ছে জাগতিক মৃত্যু বলবো না আমরা। আমরা এখানে আহ আত্মার মৃত্যু বলবো। আত্মার মৃত্যু মানে বুঝতেই পারছেন আপনারা, যেটা হচ্ছে আলটিমেট ডেথ অফ সোল। যখন আত্মা গিয়ে পরমাত্মায় মিলিত হবে, সেটা হচ্ছে একটা মানুষের জন্য, একটা প্রাণীর জন্য, একটা জীবাত্মার জন্য চরম সুখদায়ক একটা অনুভূতি। এবং ভরণী নক্ষত্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে বডি পার্ট, সেটা হচ্ছে, বা ভরণী নক্ষত্রের যে সিম্বল, সেটা হচ্ছে যোনি। যোনি হচ্ছে গিয়ে ইন্ডিকেট করে ক্রিয়েশন। আমরা এক যোনি অতিক্রম করে আরেকটা যোনিতে জন্মগ্রহণ করি। মানে আমরা যখনই জন্মগ্রহণ করি, আমরা এখন যেমন মনুষ্য যোনিতে জন্মগ্রহণ করেছি। তো এই যে একটা যোনি অতিক্রম করে আরেকটা যোনিতে আমরা যে যাচ্ছি, মানে আহ আমাদের যে সৃষ্টির বীজ বপন করা হচ্ছে, তার যে মাধ্যম, সেটা হচ্ছে যোনি। তো এখনকার দিনে অবশ্যই টেস্ট টিউব, বেবি টেবি কি সব আছে আমি ঠিক জানি না, এই সমস্ত হাইফাই টেকনোলজি। কিন্তু বেসিক যে পুরুষের আহ, মানে পুরুষের শরীর থেকে যে আহ, জনন অংশ, বা পুরুষের শরীরের যে জনন কোষ, সেটা একটা স্ত্রীর শরীরে প্রতিস্থাপিত হওয়ার জন্য অ্যাসোসিয়েটেড অর্গান, সেটা হচ্ছে যোনি। এবং যোনি, লিঙ্গ ইত্যাদি অঙ্গের মাধ্যমে আমরা যে হ্যাপিনেস বা প্লেজার পাই, সেটা একটা, মানে লাইক আলটিমেট প্লেজারের মতন। বলা হচ্ছে আমাদের তিনটে পার্ট ভীষণ ইম্পর্টেন্ট লাইফে। আমাদের বলা হয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান। না না, একদম ভুল কথা। আমাদের প্রয়োজনীয় জিনিস হচ্ছে আহার, নিদ্রা আর মৈথুন। পেটটা ভরে খেতে হবে, মাঝে সাঝে ঘুমোতে হবে। মোটামুটি দিনের মধ্যে 8 ঘন্টা করে ঘুমোতে লাগবে, ভদ্রলোকের ঘুম। আর হচ্ছে গিয়ে দরকার যেটা, সেটা হচ্ছে মৈথুন।
কখনো কখনো এটা সমৈথুন হতে পারে, কখনো কখনো যেরকম খুশি হতে পারে। বাট এই বিষয়টা আমাদের দরকার। তো ভরণীর মধ্যে রয়েছে সেই প্লেজার প্লেজার হান্টিং এবিলিটি বা আহ, চেষ্টা, যাতে করে ভরণী সেই সুখটাকে খুঁজে বার করবেন। কখনো সেইটা যদি ডাইভার্টেড হয়ে যান, তখন সেই ডাইভারশনটা পরিবর্তিত হয় জাগতিক সুখে। এবার জাগতিক সুখ বলতে মোবাইল ফোন, ইলেকট্রনিক জিনিসপত্র, বেড়াতে যাওয়া, গাড়ি, এই সমস্ততে পরিবর্তিত হয়। কিন্তু জাগতিক সুখটা তো আলটিমেট সুখ নয়। এইখানে যমের সঙ্গে সম্পর্ক রয়েছে মোক্ষের। আর মোক্ষ প্রাপ্তি হচ্ছে চরম সুখ, যে সুখটার সঙ্গে অন্য কোনো সুখের তুলনা করা যায় না। যেমন আমাদের মনের তিনটে স্তর, তার মধ্যে চেতন, অবচেতন, অচেতন, এবং তারপরে আরেকটা, সেটা হচ্ছে সুপার কনসাস। যেই সময় সেই সাধুরা থাকতেন না, চোখ বন্ধ করে দেখে নিলেন এই অমুকে এটা করছে, চোখ বন্ধ করে দেখে নিলেন এটা হবে, মুখ দিয়ে একটা কথা বলে দিলেন সেটা হবেই, গ্রহ নক্ষত্র দিশা পাল্টে ফেলতো। তো এই যে অবস্থা, এটাকে বলা হচ্ছে তুরীয় অবস্থা, যেটা সুপার কনসাস, যা চাইবো তাই হবে। তো এই এই যে স্পেস, এই এই জায়গাটাতে নিয়ে আসা, এটা হচ্ছে লাইক মোক্ষ। এবং এইটার যে পাওয়ার, রাজার পাওয়ার, আহ মন্ত্রীর পাওয়ার, সৈনিকের পাওয়ার, তার সবকিছুর থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে একটা সাধুর পাওয়ার। তিনি তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সমস্ত দেখতে পাচ্ছেন। তিনি এই লেভেলটাকে অ্যাচিভ করতে পারেন, তিনি একটা জায়গা, সেই জায়গাটাকে ব্রিজ করতে পারছেন। এই যে ব্যাপারটা, এই যে লেভেল, এই জায়গাটা আমরা বরণীতে পাই। তো কখনো এটা জাগতিক সুখ, কখনো এটা মানসিক সুখ, কখনো এটা শারীরিক সুখ, যা খুশি হতে পারে, বাট এটা সুখ রয়েছে। অশ্বিনীর কাছে কিন্তু সেই সুখ নেই। তাহলে দেখুন, মেষ রাশি, কিন্তু তার অশ্বিনী নক্ষত্রের কাছে সেই সুখ নেই যেটা ভরণী নক্ষত্রের জাতক পেতে পারে। অশ্বিনী প্রচুর খেটে যাচ্ছে, খেটে 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 ডাক্তার হলো। ডাক্তার হওয়ার পরে এত খাটতে হচ্ছে, সে রাত বিরেতে রুগী এসে এত জ্বালান জ্বালাচ্ছে, সে অশ্বিনীর অবস্থা খুব খারাপ। আর ভরণী সেইখানে সেই টাইপেরই একজন ডাক্তারি পড়াশোনা করেছে, সে হচ্ছে স্কিনের ডাক্তার। সে স্কিন নিয়ে পড়াশোনা করেছে। তাকে কিন্তু কেউ রাত বিরেতে ডাকেন। তার পেশেন্ট আছে প্রচুর, তার প্রচুর পেশেন্ট, তার প্রচুর লোকজন, সমস্ত কিছু প্রচুর প্রচুর প্রচুর। কিন্তু তাকে কেউ রাত্রে ডাকে না, কারণ চামড়ার রোগ যাই হোক না কেন, সেখানে ইমার্জেন্সি নেই। আর সেই একই জায়গাতে যে হার্টের নিয়ে পড়াশুনো করেছে, সে অনেক ভালো পড়াশোনায় সে খুব ভালো। কিন্তু পড়াশুনো করে কি হয়েছে, তাকে রাত বিরেতে ডেকে পাঠাচ্ছে ডাক্তার। তো এই এই যে জাগতিক সুখ প্রাপ্তি, এইটাও ঘরণীর সঙ্গে অ্যাটাচড। আর অন্যদিকে হচ্ছে গিয়ে অশ্বিনীর ক্ষেত্রে, সেখানে রয়েছে জ্ঞান, সেখানে রয়েছে ডেডিকেশন, কিন্তু সেখানে সেই সুখের একটা ঘাটতি, সেটা কিন্তু রয়ে গেছে। তারপরেই সেই মেষ রাশিতে রয়েছে কৃতিকা, ভয়ঙ্কর উগ্র। কৃতিকা নক্ষত্রের সিম্বল আপনারা কেউ জানেন? আমার ভিডিও ক্যামেরাটা দেখতে পাওয়া যাচ্ছে? ম্যাটার ম্যাটার ম্যাটার। তো দেখুন, আমি আপনাদের কৃতিকা নক্ষত্রের সিম্বলটাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? কাটারি কাটারি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা একদম। দুর্দান্ত, দারুণ জিনিসটা, সুপার কোয়ালিটি। প্রচুর এখানে অশ্বিনী আর কৃত্তিকার মিশ্রণ ঘটেছে। এখানে ওই কিছু শিকড় সম্পর্কে জানতে পেরেছি, সেই শিকড়গুলো কাটবার জন্য এটাকে কিনে নিয়ে এসেছি। এবার জেনারেলি যেগুলো অ্যাভেলেবল, সেগুলো মোটামুটি 200-250 প্রাইসের মধ্যে, এইটার দাম নিয়েছে মনে হয় 900 কত টাকা। মানে সে চরম ধার, খাচাখাচ করে কাটছে, হেবি সুন্দর। যাই হোক, আহ তাহলে এখানে রয়েছে কৃতিকা। তাহলে অশ্বিনী, ভরণী এবং কৃতিকা টাইপটাই পুরো ডিফারেন্ট। তাই কৃতিকার মধ্যে রয়েছে কি, কৃতিকার মধ্যে রয়েছে এন্ডিং। আমরা সেপারেট করব, গাচাং করে কাটবো, দুটো ডিফারেন্ট হয়ে যাবে। কখন সেপারেট হবে? যখন জন্ম হবে, তখনই আমাদের একটা কাঁচির দরকার। কারণ মায়ের শরীর থেকে সন্তানের শরীরকে আলাদা করতে হবে। তাহলে ভরণী ইন্ডিকেট করছে যোনি,
কৃতিকা ইন্ডিকেট করছে সিজার, কাচি, কাটারি, কুড়ুল, রেজার, ড্যাশ 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 ড্যাশ, যাতে ধার আছে। তাহলে সেইখান থেকে আমি সেপারেশন করছি। আবার এই সন্তান এবং মাতা, এই যে ক্রিয়েটার আর ক্রিয়েটেড, এই যে দুটো, এই দুটোকে সেপারেট করছি। এই যে সেপারেশন, এই সেপারেশনটা ইন্ডিকেট করছে কৃতিকা। তার মধ্যে রয়েছে হিউজ অ্যাঙ্গার, রাগ, তেজ, সবকিছু ধ্বংস করে দেবো, হ্যাস্ত করে দেবো, একটা কিছু কমপ্লিট করে ফেলবো, বন্ধ করে দেবো, স্টপ করে দেবো, এই যে মেন্টালিটি, এইটা কৃতিকার মধ্যে দেখতে পাওয়া যায়। তো এই মেন্টালিটি আমরা যেটা কৃতিকার মধ্যে দেখতে পাই, সেটার সঙ্গে ভরণীর মেন্টালিটির মিল নেই। সেখানে আবার মঙ্গলের কিছুটা মিল পাওয়া যাচ্ছে, কিন্তু আলটিমেটলি স্যাটিসফ্যাক্টরি মিল পাওয়া যাচ্ছে না। এই কারণে রাশির যে ক্যারেক্টারিস্টিক্স কিংবা গ্রহদের যে ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো পরিবর্তিত হয়। একটা গ্রহ মেষ রাশিতে যখন অবস্থান করবে, তখন তার ক্যারেক্টারিস্টিক্স এর কিছু পরিবর্তন ঘটবে। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্স এর পরিবর্তনটা ঘটলো, এই ক্যারেক্টারিস্টিক্স এর পরিবর্তন আমরা বুঝতে পারবো। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলবো গ্রহদের শরীরের সঙ্গে কানেক্ট। কারণ বাইরে থেকে জামা পরিয়ে দিচ্ছি, জামাটা পাল্টানো হচ্ছে। আর ইন্ট্রিনসিক কোয়ালিটি, আভ্যন্তরীণ গুণ, সেইটা বলবে হচ্ছে গিয়ে নক্ষত্র। তাহলে গ্রহদেরকে যেমন যেমন পড়বেন, ঠিক তেমন তেমন ভাবে নক্ষত্রদেরকেও পড়তে হবে। তাহলে যখন কোনো একটা গ্রহ এই অশ্বিনী নক্ষত্রে বসবে, তখন তার মধ্যে কেতুর প্রভাব কিছুটা আসতে দেখতে পাওয়া যায়। এবার কেতুর প্রভাব পজিটিভ হতে পারে, কেতুর প্রভাব নেগেটিভ হতে পারে। যদি আপনারা পজিটিভ প্রভাব দেখতে পান, তাহলে সেটা ভীষণ ভালো, ভীষণ পজিটিভ। কেতু ভীষণ স্ট্রং। তো কেতু কোনো একটা জিনিসের মধ্যে ভেতরে কি আছে, ভেতরে কি আছে, ভেতরে কি আছে, সেই জ্ঞানকে দেয়, আনফোল্ড করে আমাদের অবচেতন মনকে। ঠিক এটারই খারাপ দিকটাকে নিয়ে চলে যাই, যেখানে হচ্ছে গিয়ে মাইন্ড একটা আনকনশাস বা সাবকনশাস স্টেটে রয়েছে। সাবকনশাস আর কনশাস, আমার মনের ভেতরে যে ভাবনা চিন্তা রয়েছে অন্তর্মনে, তাকে যদি বাইরে প্রকাশ করতে পারি, তাহলে আমি সাকসেসফুল সাধু। আর যদি আমি সেটাকে বাইরে প্রকাশ করতে না পারি, তাহলে তো সাকসেস আসবে না। এই যে আনকনশিয়াস বা সাবকনশিয়াস পার্টির উপরে ফিজিক্যাল ডিপেন্ডেন্স, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে। যখন আমরা কনশিয়াস, সাবকনশিয়াস, আনকনশিয়াস এই তিনটের মধ্যে কোরিলেট করতে পারবো, তখন আমি একজন সাকসেসফুল সন্ন্যাসী। তখন বৃহস্পতি, শনি এবং কেতু, এরা ইন্টারকানেক্টেড হলো, এরা অ্যাটাচড হলো। তখন কিন্তু একজন সুপার পাওয়ারফুল একজন সাধু তৈরি হয়ে গেল। কিন্তু যদি সেটা না হয়, তাহলে জঙ্গলে সাধনা করাই যাচ্ছে বছরের পর বছর, কিংবা সাধনা করতে চাইছে কিন্তু মনে কনসেন্ট্রেট করতে পারছে না। তাহলে এই টাইপটা হবে। মনের মধ্যে যখন আপনার বিভিন্ন জিনিস সম্পর্কে জানবার তীব্র আগ্রহ সৃষ্টি হবে, সেটা যদি সাকসেসফুল হয়, পজিটিভ হয়, তাকে আমরা কি বলবো? অনুসন্ধিৎসা। যদি সেটা কার্যকরী না হয়, তাহলে তাকে আমরা বলবো কি? সন্দেহ। আমি জানতে চাইছি আমার ঘরের লোকটা লুকিয়ে লুকিয়ে কি করছে, কাকে ফোন করছে, চাইতে চাইতেই পারি। তার নাম হচ্ছে সন্দেহ। ঘরের লোকটাও সেই বিষয়টা জানতে চাইতে পারে। কিন্তু আমি যদি জানতে চাই যে ভগবান কি করছে, ভগবান মানে হচ্ছে কি এক্স ওয়াই জেড, যে কেউ হতে পারেন। তিনি হচ্ছে কি একটা সুপ্রিম পাওয়ার, যিনি আমার থেকে বেশি শক্তিশালী। বেশি শক্তিশালী তার সোল। আহ সেই সেই সত্তা, তিনি কি ভাবছেন, তিনি কি করছেন, তার সাথে আমি কোরিলেট করতে চাইছি। তার মানে হচ্ছে অনুসন্ধিৎসা। নেচার কি চাইছে, নেচার কি ভাবতে চাইছে, সেটা হচ্ছে গিয়ে অনুসন্ধিৎসা। আমরা কত কম জানি। আমি আজকে একটা ক্যাবিনেট দেখলাম, একটা ওই কম্পিউটারের বক্স হয় না, যাকে বলে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো একটা নর্মাল সিপিইউর ক্যাবিনেট মোটামুটি কিরকম দাম, আপনাদের কারোর আইডিয়া আছে?
কারোর কি আইডিয়া আছে একটা ক্যাবিনেটের দাম কিরকম হতে পারে? আহ মোটামুটি স্যার রেঞ্জে নিলে 30 to 35, মোটামুটি না না, বেটার। শুধু ক্যাবিনেটটা, বাক্সটা বাক্সটা। শুধু কেবিনেট স্যার ওই 200 250, কি 500 ম্যাক্সিমাম। শুধু ক্যাবিনেট হচ্ছে গিয়ে তন্ময় বলছে 200 500। আর কেউ কিছু, না ক্যাবিনেট মানে হচ্ছে যে বাক্সটার মধ্যে বাকি সবগুলো ঢোকানো হবে। স্যার ওর মধ্যে হ্যাঁ কি এসএমপিএস থাকবে? না না, এসএমপিএস নেই, শুধু ও তাহলে ডাব্বাটা। সে দু ওটা থেকে আড়াই হাজার 2 থেকে 2,500। 1800 স্যার, 1800 থেকে 2000 হবে। বাস বাস। এখন হয়তো না পেরে একটু ভালো নিলে 2000 2200 এর মধ্যে আসবে। ভেরি গুড। তো আমি গতকাল একটা কম্পিউটার কিনেছি, তো আমার দরকার বলে কিনেছি। তো সেটার যে ক্যাবিনেটটা খুব সুন্দর, রং বেরঙা, হেভি, মানে দেখেই মন ভরে যাচ্ছে, সেই ক্যাবিনেটটার দাম নিচ্ছে 3600 টাকা। আপনাদের সঙ্গে ম্যাচ করছে, অনেক লাইট টাইট লাগানো রয়েছে। আজকে একটি ছেলে, তার শখ হচ্ছে গিয়ে কম্পিউটার সেল আউট করা। সে পুরোনো কম্পিউটার কেনে এবং সেটাকে মডিফাই করে বিক্রি করে। তার কাছে একটা ক্যাবিনেটের ভিডিও দেখলাম, সেই ক্যাবিনেটটার প্রাইস হচ্ছে 7,30,000 টাকা। সেটা কিন্তু মডিফাইড, কিছুটা হচ্ছে গিয়ে তৈরি করা হয়েছে, কিছুটা হচ্ছে গিয়ে ছিল অন্য পার্টস নিয়ে কিছু অ্যাসেম্বল করা হয়েছে, করে যে ঘটনাটা ঘটেছে সেটার দাম হচ্ছে গিয়ে মোর দ্যান 7 lakhs। আমার ধারণার বাইরে। আমি জীবনে কোনোদিন শুনিনি কার্বন ফাইবার দিয়ে নাকি বাইক তৈরি হয়। তো তারও একটা ছবি ভদ্রলোকের কাছে দেখলাম, তার নাকি বাইকেরও শখ রয়েছে। থাকতেই পারে, আমার নেই তো কি হয়েছে, আমি নিজেকে ভাবতাম যে আমার বাইকের শখ রয়েছে। তো তার কাছে একটা বাইকের ছবি দেখলাম, সেই বাইকটার স্পিড নাকি 450 মাইলস পার আওয়ার হতে পারে, মানে ঘন্টায় সে 450 মাইল যেতে পারে। 450 মাইল মানে হচ্ছে প্রায় 600 কিলোমিটার, মানে উড়ে যাবে, উড়বে, প্লেন উড়ে যাবে। প্লেনকে যদি একটু হচ্ছে গিয়ে আমাদের একটা ওই বার্নলিস থিওরেম রয়েছে, বার্নলি এফেক্ট রয়েছে, সেটা হলে পরেই আমাদের সোজা প্লেন আর কি ডানা লাগিয়ে দিলেই উড়ে যাবে ওই স্পিডে, জাস্ট উড়বে। তাহলে এই যে জানার চেষ্টা, এটা হচ্ছে অনুসন্ধিৎসা। আর এটাই যদি আরেকটু অন্যরকম রূপ নেয়, তার নাম হবে সন্দেহ। তাহলে যে কেতু অনুসন্ধিৎসা সৃষ্টি করে, সেই কেতু সৃষ্টি করতে পারে সন্দেহ। তাহলে এটাকে আপনাদেরকে আনফোল্ড করতে হবে, আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। জ্যোতিষে আমি আপনাদের 2 লাইন 2 লাইন করে সূত্র লিখিয়ে দিতে পারি। দ্বিতীয় ভাবে কেতু থাকলে কি কি হতে পারে, লগ্নে কেতু থাকলে কি কি হতে পারে। আমি এক্ষুনি 5টা 5টা করে পয়েন্ট বলে দিচ্ছি আপনাদেরকে। ধরুন, কারোর যদি লগ্নে কেতু থাকে, তাহলে শিথিল দেহ বিশিষ্ট, কিছু কিছু সময় অতিরিক্ত বুদ্ধিযুক্ত, কিন্তু সাধারণভাবে শিথিল বুদ্ধি সম্পন্ন। লগ্নে কেতুর উপস্থিতি শরীরের রোম সংখ্যা কমায়, শরীরের যে হেয়ার্স রয়েছে সেটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে। লগ্নে কেতুর উপস্থিতি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়িয়ে তুলবার চেষ্টা করে, এবং জাতকের নিজের জীবন, নিজের আত্মীয় পরিজন, লাইফ, তার উপরে নিয়ন্ত্রণের একটা অভাব দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে লগ্নে কেতুর এফেক্ট, ইম্প্যাক্ট। এরপর আমাদের চলে আসবে দ্বিতীয় কেতু। অর্থনৈতিক ব্যবস্থাপনার অভাব, টাকা পয়সা গুছিয়ে রাখে না, ভুলে যাওয়ার টেন্ডেন্সি, তোতলা হওয়ার টেন্ডেন্সি, এবং তার সঙ্গে সঙ্গে কি, আত্মীয় পরিজনদের মধ্যে যে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেটাতে ব্যর্থ, এবং কখনো কখনো অতিরিক্ত উচ্চ রব প্রকৃতিযুক্ত মানুষ, জ্যোতিষ এবং তন্ত্র চর্চায় সাফল্য অর্জনকারী ব্যক্তি। তৃতীয় কেতু, সে হচ্ছে ভ্রাতৃ বিরোধী, ভাই বোনের সংখ্যা কম অথবা নেই, একটু অলস প্রকৃতির, জীবনের বিভিন্ন পর্যায়ে বিলাসিতার বিভিন্ন মাত্রা যুক্ত একজন ব্যক্তি, এবং তার সঙ্গে সঙ্গে স্ববিরোধী চরিত্র সম্পর্কিত, এবং কখনো কখনো কামনা জনিত বিকৃতি, এবং নিজের থেকে নিচ কুলে পছন্দযুক্ত ব্যক্তি। চতুর্থে কেতু, মনের মধ্যে দুশ্চিন্তা, সংশয়, সন্দেহ, প্রাথমিক শিক্ষা স্তরে বাধা, বক্ষ পীড়াযুক্ত ব্যক্তি, অর্থাৎ ফুসফুস, হার্টের সমস্যা, বুকের সমস্যা, চেস্ট পেইন, বা ব্রেস্ট রিলেটেড কোনো একটা ইস্যু, এবং যেটা চট করে ধরা পড়ছে না। মেয়েদের ক্ষেত্রে এখন প্রচুর মানুষের ব্রেস্ট টিউমার, লাম্প ইত্যাদি দেখতে পাওয়া যায়। সেই সময় মুড সুইং করে, বাট সেটা ধরা পড়ে না চট করে। তো সেই রকম কিছু কেতু হিডেন পার্ট, সেই রকম একটা বিষয়। এবং জমি জায়গা ভূসম্পত্তি ইত্যাদি নিয়ে একটা লিগ্যাল ম্যাটার আসার টেন্ডেন্সি, এবং বাড়িতে ড্যাব,
বাড়িতে বাস্তু সমস্যা, কোন রাশিতে কেতু রয়েছে তার উপরে ডিপেন্ড করবে কোন দিক থেকে বাস্তু সমস্যা আসছে। পঞ্চমে কেতু পড়াশোনার ক্ষেত্রে শিথিলতা, প্রেমের ক্ষেত্রে কনফিউশন, মনের মধ্যে সন্দেহ সংশয়, ক্রিয়েটিভিটি কখনো কখনো হাই, কখনো কখনো বাধাপ্রাপ্ত, গুড সেন্স অফ স্পিরিচুয়ালিজম, ঈশ্বরের সঙ্গে কানেক্ট করার মানসিকতা এবং ইচ্ছাযুক্ত ব্যক্তি, আহ পৌত্তলিকতায় বিশ্বাসী, মানে আকৃতিযুক্ত ঈশ্বরে বিশ্বাসী, যে ঈশ্বর বা যে ভগবান তাকে মানুষের মতো দেখতে বা অন্য কোনো প্রাণীর মতো দেখতে হতেই পারে, আমাদের হেডেক নেই, সেই ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী এবং কিছুটা দুর্বল, বারংবার চাকরি পরিবর্তনকারী, ব্যবসার ক্ষেত্রে সমস্যা, প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি এবং সবচেয়ে বড় জিনিস যেটা, সন্তান উৎপাদনের ক্ষেত্রে বাধাযুক্ত ব্যক্তি। ষষ্ঠে কেতু প্রচুর শত্রুযুক্ত এবং তার মধ্যে গুপ্ত শত্রুতা রয়েছে, লেবার ম্যানেজমেন্টে ব্যর্থ, অর্থাৎ তিনি পরিশ্রম করেন কিন্তু পরিশ্রমটা কোন পথে করলে সাফল্য আসবে সেটা তিনি বুঝতে পারেন না। আর কি, আর হচ্ছে অজানা রোগে আক্রান্ত, চট করে রোগ ধরা পড়ে না, নিজের শরীরের উপরে নজর না দেওয়ার, নিজের শরীরের উপরে খেয়াল না রাখার মানসিকতা সম্পন্ন একজন ব্যক্তি। আর আরেকটা বিষয় হচ্ছে তার উপরে যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব আরোপ করা হয়েছে, সেই দায় দায়িত্বগুলো প্রপার ওয়েতে মেনটেন করতে না পারা একজন ব্যক্তি। আর তার সঙ্গে সঙ্গে কোমর, পিঠ ইত্যাদি অঙ্গে ব্যথাযুক্ত একজন ব্যক্তি। তার সাথে সাথে মাতৃকুল, মাতুল আলয়, মামা বাড়ির সঙ্গে রিলেশনশিপে গন্ডগোল রয়েছে, এরকম সম্পর্কযুক্ত একজন ব্যক্তি। এবং মামা বাড়ির সম্পত্তি বা মামা বাড়ির জিনিসপত্র থেকে অকারণে বঞ্চিত একজন ব্যক্তি। ভীষণ ভালো কথা। এরপরে আমরা চলে আসব সপ্তমে কেতু। সপ্তমে কেতু হচ্ছে গিয়ে আত্মা এবং অনাত্মা, অর্থাৎ আমি এবং আমার পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে আমি আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারছি না, কোরিলেট করতে পারছি না, অর্থাৎ আমি এবং আমার সামনের মানুষটা তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারছি না, আমি এবং আমার পারিপার্শ্বিক তার মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারছি না। এইরকম অবস্থা সম্পন্ন একজন ব্যক্তি বা একজন আহ মানুষ, এনিবডি, যার আত্মা এবং অনাত্মা, মানে আভ্যন্তরীণ চেতনা এবং বাস্তব জগতের মধ্যে রিলেশন করতে পারছে না, যার স্ত্রী মাঝে মাঝে বা স্বামীও হতে পারেন, যার স্ত্রী বা স্বামী বারংবার রোগাক্রান্ত হন, সমস্যা যুক্ত হন, মানসিক দিক থেকে অস্থিরতায় ভোগেন। তারপরে কি, তারপরে হচ্ছে গিয়ে যে মানুষটা ব্যবসার ক্ষেত্রে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন না, যে মানুষটার ক্ষেত্রে কর্মদক্ষতার কিছুটা অভাব রয়েছে, পার্টনারশিপ সিলেকশনে ব্যর্থ একজন ব্যক্তি, এবং তার সঙ্গে সঙ্গে বাড়ি ঘর আশেপাশের জিনিসপত্র এগুলো নিয়ে তিনি কিছুটা দুশ্চিন্তার মধ্যে থাকেন এবং ইন্টারাকশনে তিনি সাকসেসফুল নন, তার বিহেভিয়ার, তার কথাবার্তা গুলিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে কোনো বিষয় নিয়ে একটা অতৃপ্তি যেটা তিনি রিয়ালাইজ করতে পারেন না। অষ্টম ভাবে কেতু গুড সেন্স অফ স্পিরিচুয়ালিজম, মোক্ষ প্রাপ্তির চেষ্টা, জ্যোতিষ তন্ত্রে পারদর্শী হতে পারেন, কখনো কখনো মিসগাইডেড হন, কখনো কখনো ভুল কথাবার্তা বলেন, অতিরিক্ত কথাবার্তা বলবার টেন্ডেন্সিও দেখতে পাওয়া যায়, কখনো কখনো মানি ম্যানেজমেন্টে ব্যর্থতা, টাকা পয়সা রাখতে পারেন না, ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং যৌনতা এই ব্যাপারটা থেকে কিছুটা দূরে সরে থাকা একজন ব্যক্তি। 8 নম্বর ঘরে যদি কেতু থাকে এবং বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে ব্যর্থ একজন মানুষ, অথবা এমন একজন মানুষ যার জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য তার অভাব রয়েছে, তিনি সঠিকভাবে জানেন না যে তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াতে চলেছে এবং যিনি খুঁজছেন যে তার আলটিমেটলি কি করার জন্য, কি কাজের জন্য তার জন্ম হয়েছে। 8 নম্বর ঘরে কেতু আর একটা জিনিস করায়, পরধন প্রাপ্তি এবং কিছু ম্যাজিক্যাল পাওয়ার, হিলিং পাওয়ার দিয়ে দিতে পারে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, বুঝতে পারছে কি ঘটনা ঘটতে চলেছে সেরকম ব্যাপার স্যাপার দিয়ে দেয়। 9 নম্বর ঘরে কেতু মোটামুটি অভাগা, বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তো রয়েছে, চাকুরির ক্ষেত্রে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, কোমরের সমস্যা, হাঁটু কোমর ইত্যাদি নিয়ে ভুগছেন, মাঝে মাঝেই রোগাক্রান্ত হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে, পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। এই ক্ষেত্রে একটা বিষয় বুঝতে হবে যে
নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ এটা থাকবে, কিন্তু এটাকে বলা যেতে পারে কখনো কখনো এই মানুষটা কিন্তু পারভার্টেড হয়ে যেতে পারে। এবং এই ক্ষেত্রে নিজের বংশ পরম্পরা, এমন বংশে লোকটার জন্ম হয়েছে যে পরম্পরাটা তিনি গোপন রাখতে চাইছেন। তার জীবনে তার বংশে কিছু ফ্যাক্ট রয়েছে যেটা হিডেন। যেমন হচ্ছে গিয়ে কেউ সুইসাইড করেছে, যেমন হচ্ছে কেউ দুটো বিয়ে করেছে। তো নবমে কেতু রয়েছে, এরকম কিছু কিছু মানুষকে আমরা বলার চেষ্টা করি যে ফ্যামিলিতে কিছু হিডেন ফ্যাক্টস রয়েছে কিনা, পরিবারে কারোর সেকেন্ড ম্যারেজ হয়েছে কিনা, পরিবারে কেউ আহ এমন কিছু কাজ করেছেন কিনা যার কারণে তার সম্মান হানি হচ্ছে। নবমে কেতু এটা ইন্ডিকেট করে। বাবার সঙ্গে রিলেশনশিপের একটা অভাব দেখতে পাওয়া যায়। বাবার কাছ থেকে যে সাপোর্টটা পাওয়ার কথা, সেই সাপোর্টের একটা অভাব দেখতে পাওয়া যায়। হায়ার এডুকেশনে বাধা, ঈশ্বরে বিশ্বাস, তার মধ্যে কিছু অদ্ভুত ঘটনা। হ্যাঁ, একটি ধরুন ভগবানের কাছে আহুতি দিচ্ছে, কি দিয়ে আহুতি দেবে, হাত চিরে দিচ্ছে, চ্যাক করে চিরছে, বেলপাতা ভেজাচ্ছে, ভগবানকে দিচ্ছে। আপনারা দেখেননি এরকম লোক? আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যে হাত চিরে দিচ্ছে, হাত থেকে এরকম চিচির করে রক্ত বেরোচ্ছে, বেলপাতা ধরছে, বেলপাতা হাতে এরকম ঘষছে, আগুনে আহুতি দিচ্ছে, ওম নমঃ শিবায়। এরপরে হচ্ছে গিয়ে দশমে কেতু, নিজের কর্ম সংস্থান। নবমে কেতু বহু সময় পিতৃদোষ হওয়ার একটা সম্ভাবনা ইন্ডিকেট করে। বাট আমাদের যে পিতৃদোষ সম্পর্কিত কনসেপ্ট রয়েছে, এই পিতৃদোষ বিষয়টাই একটু জটিল। আমি ডিসকাস করব এটা নিয়ে। এবং আপনাদের যদি লজিক্যাল মনে না হয়, আমাকে কন্টেস্ট করবেন। তো আমার মনে হয় আমি যেটা বলবো আপনাদের লজিক্যাল লাগবে। যাই হোক, নাইন্থ হাউস, সরি, 10th হাউসে কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যাটারে দক্ষতার অভাব, কর্মক্ষেত্রের সমস্যা, কাজের জায়গায় প্রেসার, কি কাজ করছি, কি কাজ করতে হবে, এই জায়গাটা নিয়ে একটা সমস্যা। এবং কর্মক্ষেত্রে সবসময় কেউ না কেউ বলছে, "এই, কি করছে, দাসদাকে দিয়ে কোনো কাজ হয় না, কি যে করেন আপনি মশাই, এতদিন ধরে চাকরি করছেন, এই ভুল হয় কি করে।" এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে গিয়ে 10th হাউসে কেতুর কম্বিনেশন। এবং জেনারেলি 10th হাউসের সাথে কেতুর যদি রিলেশনশিপ থাকে, সেই ক্ষেত্রে জাতক ফুল লাইফ চাকরি নাও করতে পারে। 10th হাউসে কেতু, সে হচ্ছে গিয়ে কম্পিউটার রিলেটেড কাজকর্মকে বাড়ায়। কর্মের সঙ্গে অনুসন্ধান সম্পর্কিত একটা কাজকর্ম অ্যাসোসিয়েটেড হওয়ার সম্ভাবনা থাকে। একটা অদ্ভুত ঘটনা 10th হাউসে কেতু থাকলে দেখতে পাওয়া গেছে, একটা সার্টেন এজের পরে বিস্মৃতি দেখতে পাওয়া যায়। এবার এইটা নিয়ে একটা প্রশ্ন আছে। 8th হাউসে না 10th হাউসে দশম ভাব, এটার নাম হচ্ছে মিড হেভেন, অর্থাৎ মধ্য গগন। মধ্য গগন মানে হচ্ছে ব্রহ্ম তালু, মাথা। তো এখানে এর ঠিক উপরে যদি কেতু থাকে, তাহলে একটা সার্টেন এজের পরে স্মৃতি ভ্রংশ, ভুলে যাচ্ছে, অ্যালজাইমার ডিজিজ হয়েছে, এরকম একটা হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া গেছে। তো আপনারা পরীক্ষা করবেন, দেখবেন আদৌ কি হচ্ছে, সে ভুলে যাচ্ছে কিনা, কি করছে, এগুলো দেখবেন। তো এই হলো 10th হাউসে কেতু। এই মানুষগুলোর জেনারেলি আর্থারাইটিসের টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। তবে মকর রাশিটাকেও পীড়িত হতে হবে। 11th হাউসে কেতু, তিনি নিজের সাকসেস, এই ব্যাপারটা নিয়ে নিজেই সন্দেহ পরায়ণ হয়ে থাকেন। মানে তিনি বোঝেন না যে আদৌ সাকসেসফুল হয়েছেন না হননি। মানে উনি বুঝতে পারেন না যে সাকসেসফুল হয়েছেন কিনা। সাকসেস রেট কমে, সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি আসে। এবং যে পথে গেলে সফল হওয়া যেতে পারে, তিনি বারবার ডাইভার্টেড হন। তিনি অন্য একটা পথ খুঁজে বার করেন। এই সোজা পথ, আমি সোজা গিয়ে পৌঁছবো। তিনি বলছেন, না, আমি যদি একটু, হ্যাঁ, এদিক থেকে ঘুরে একটুখানি দেখি। তো একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার বাবা, তিনি অঙ্ক করাতেন। তো তার কাছে এক ভদ্রমহিলা, তিনি পড়তে এসেছেন। তো অঙ্ক করাতেন মানে 9-10-এর অঙ্ক। তো তিনি পড়তে আসবার পরে তাকে অঙ্ক করানো হচ্ছে। অঙ্ক করানোর পরে অঙ্ক দেওয়া হয়েছে একটা। তো দেওয়ার পরে সেই বলছে যে, আচ্ছা, এটাকে যদি আমি একটু অন্যভাবে করি। তো এবার বাবা একটু ভেবেচিন্তে আরেকটা পদ্ধতি বার করলো, তাহলে তুই এইভাবে করতে পারিস। বলছি, না, মানে যদি আমি এটাকে একটু অন্যভাবে করি। এবার একটা পাটিগণিতের অঙ্ক দুভাবে করার পরে তৃতীয় ভাবে যদি করতে হয়, পদ্ধতিটাকেই পাল্টে, তাহলে টিচারের কিন্তু চিন্তা করতে হবে। তো টিচার, তিনি তৃতীয় ভাবও খুব কষ্ট করে একটা করে ফেললেন। তার বলছে, না না, আমি যদি এটাকে নিজের মতো করে করতে চাই, এবার চতুর্থ ভাব খুঁজে বার করতে হবে। এই চতুর্থ
ভাব খুঁজে বার করার চেষ্টা করছে, এই অন্যভাবে করতে চাই। এবার কনফিউজ টিচার, টিচার বলছে তাহলে তুই কিভাবে করতে চাইছিস? বলছে না মানে নিজের মতো করে। তো ততক্ষণ পর্যন্ত আর টিচারের ধৈর্য নেই, টিচারের হাত আর ছাত্রীর গাল এক হয়ে গেছে, ছাত্রী খাটের থেকে নিচে। তো এই ঘটনাটা, এই যে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষক হচ্ছে আমার বাবা, এদের হাত আর গালের স্পর্শ এটাই মাঝে মাঝেই দেখতাম। এবং পড়ানোটা হতো খাটে, আর ওই পড়লে পরে খাটের থেকে নিচে। আমি কোনো একদিন ভদ্রলোকের ছবি দেখাবো, তো আপনারা দেখবেন যে আমার যে রিস্ট তার ঠিক ডাবল তার রিস্ট ছিল আর কি। আর তখন তো ছাত্রছাত্রীদেরকে মানে আগে মার পরে কথা, এটাই হতো। আমরাও খেয়ে এসেছি। হুম। তো আমি আপনাদেরকে বলেওছি যে পেয়ারা গাছের ডাল পালিশ করে বেদম পেটন। এই যে পদ্ধতিতে সে স্যাটিসফাইড নয়, একটা পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে সেটাকে ছেড়ে অন্য পদ্ধতি খোঁজার চেষ্টা করছে। এই যে খোঁজার চেষ্টা, এটা হচ্ছে কি 11th হাউসে কেতু করায়। এবং জেনারেলি এই খোঁজার চেষ্টাটা বৃথা হয়। আয়ের ক্ষেত্রে বাধা, টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়া, টাকা পয়সা কাউকে ধার দিয়ে সেই টাকা ফিরে না পাওয়া, আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে রং ট্রিটমেন্ট। কারণ একাদশ ঘর হলো আপনার ডক্টর, 11th হাউস হচ্ছে ডাক্তার। ডাক্তার কেন? কারণ 6 নম্বর ঘর হচ্ছে রোগ। তাহলে রোগের শত্রু, ছয়ের ছয়, ছয় আপনার শত্রু। তাহলে আপনার শত্রুর শত্রু, সে হচ্ছে রোগের শত্রু, সে হচ্ছে 11th, সে হচ্ছে ডাক্তার। তাহলে এই 11th হাউস, এখান থেকে যদি কেতু থাকে, রং ট্রিটমেন্ট, এবং রং ট্রিটমেন্ট কিন্তু স্বেচ্ছাকৃত নয়। ডাক্তার বুঝতেই পারলেন না আপনার অ্যাকচুয়ালি কি রোগ হয়েছে। একজন ভদ্রলোকের হয়েছে একটা পেটের মধ্যে টিউমার হয়েছে, এবং সেই টিউমারটা শাখা প্রশাখা যুক্ত, ডাক্তারি ভাষায় কি বলে আমি জানি না। এর অনেকগুলো রুট আছে, সেই রুটগুলো একটা কিডনিকে আঁকড়ে ধরেছে। এবার এই রোগটার ট্রিটমেন্ট করা হলো প্যানক্রিয়াটাইটিসের ট্রিটমেন্ট। কিন্তু পেটের মধ্যে হয়েছে অ্যাকচুয়ালি একটা ট্রিটমেন্ট ভদ্রলোকের। ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করছেন, বড় বড় ডাক্তার, কিন্তু তারা ধরতে পারলেন না। যখন ধরা পড়লো, তখন এমন অবস্থা যে ওনাকে সুস্থ করতে গেলে একটি কিডনিকে বাদ দিতে হবে। তো এই হচ্ছে গিয়ে একাদশে কেতুর এফেক্ট। তো দ্বাদশে কেতু স্পিরিচুয়াল, অবশ্যই স্পিরিচুয়াল, কিন্তু একটা বিষয় আছে, তাকে ছুটতে হয়। সে ছুটেই যাচ্ছে, খেটেই যাচ্ছে, খাটতে খাটতে মরছে, কিন্তু আলটিমেটলি সেই সাকসেস আসছে না। যে সাকসেসটা সেই মানুষটা পেতে চায়, যে লেভেল সেই মানুষটা অ্যাচিভ করতে চায়, সেই লেভেল সে কিছুতেই পাচ্ছে না। খেটেই যাচ্ছে, খেটেই যাচ্ছে, খেটেই যাচ্ছে। কখনো কখনো কনসেন্ট্রেশনের অভাব দেখতে পাওয়া যায়, ঘুমের সমস্যা দেখতে পাওয়া যায়। ঘুমের সমস্যার সঙ্গে সঙ্গে আরেকটা বড় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এক্সপেন্স ম্যানেজমেন্ট, খরচের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না। তো এইটা হচ্ছে গিয়ে কেতুর 12টা ঘরে থাকার 5টা করে এফেক্ট। আমি চাইলে আরো গোটা দশেক করে বলতে পারি, খুব একটা অসুবিধা হবে না। তাহলে এই যে সূত্র, এই সূত্রটা অ্যাভেলেবল, কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা নয়। এই সূত্রতে জ্যোতিষ আপনি হতে পারবেন, বাট প্রেডিকশন আপনার হবে না। আপনার কিছু প্রেডিকশন মিলবে, আর কিন্তু কিছু প্রেডিকশনে আপনি গন্ডগোল হয়ে যাবেন। আপনি হচ্ছে গিয়ে আমি সেমিনারে যে স্পিচটা দিয়েছিলাম, আপনারা খুব বাজে বাজে বলেছেন আমাকে নিয়ে। আপনারা বলেছেন কিছু বুঝতে পারিনি, আমার তো খুব গায়ে লেগেছে। তো এনিওয়ে, ব্যাপারটা কঠিন ছিল, জোকস অ্যাপার্ট। তো এই জায়গাটা আমি চাইছি এইটা আপনাদের মধ্যে আসুক, এই বিষয়টা আপনাদের রন্ধ্রে রন্ধ্রে আসুক। আপনারা যেটা ভাববেন সেটা অ্যাস্ট্রোলজি, আপনারা যেটা চাইবেন সেটা অ্যাস্ট্রোলজি, আপনারা যেটা বলবেন সেটা অ্যাস্ট্রোলজি। মানে টোটালটাই হচ্ছে জ্যোতিষ, নাকি কোন রকম কোনো বানানো কথা। আপনারা যখন বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেন, সেটা কি তৈরি করা থাকে না স্ক্রিপ্ট নিয়ে কথা বলেন? কোনোদিন বলেছেন স্ক্রিপ্ট নিয়ে কোনো বন্ধুর সাথে কথা? কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলবেন, সেই কথা কি শেষ হয়? প্রাণের কথা, কোথাকার কথা, কি কথা, কখন সময় কেটে যায় টেরই পাবেন না। আপনারা যখন পিএনপিসি করেন, এই পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা, কখন সময় কেটে যায় ঘন্টার পর ঘন্টা টেরই পাওয়া যায় না। এর জন্য কি কোনো স্ক্রিপ্ট থাকে? তেমনি জ্যোতিষের জন্য আমি চাই না যে আপনারা কোনো স্ক্রিপ্ট নিয়ে বসুন। তো সেই জন্য আপনারা সবসময় স্ক্রিপ্ট থেকে বেরিয়ে আসুন। আপনারা বাড়ান একটা জিনিসকে, সেটা হচ্ছে উপলব্ধি।
আপনারা সরাসরি আপনাদের উপলব্ধিকে বাড়িয়ে তুলবার চেষ্টা করুন। আপনারা আপনাদের এই যে সেন্স অফ ফিলিংস, এটাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করুন। সেই ক্ষেত্রেই একমাত্র আপনারা আজ না হোক কাল অ্যাস্ট্রোলজির গ্রামারটাকে উপলব্ধি করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে প্রপার প্রেডিকশন আপনাদের কাছ থেকে আসবে। আপনারা যে নক্ষত্র বুঝতে পারেননি, এর মূল কারণ হচ্ছে আপনারা বুঝবার চেষ্টা করেননি। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে নক্ষত্রকে উপলব্ধি করবার ইচ্ছা, সেই জায়গাটা, তাকে সময় দেওয়া, সেই সময়টা আপনারা পাননি। এবার এই জায়গাটাতে আপনারা একমত হবেন, কারণ হতে হবে, ব্যাপারটাই এটা। কারণ নক্ষত্র এমন কিছু কঠিন ব্যাপার নয় যে ম্যাচিওর ব্রেনে আপনারা বুঝতে পারেননি। এবার একটা কথা আছে আমাদের, আমি তো সংস্কৃতের পণ্ডিত নই, যে মৌনং সম্মতি লক্ষণ, অর্থাৎ চুপ করে থাকাটা হচ্ছে সম্মতির লক্ষণ। তো এই এই জায়গাটা থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনাদেরকে যে ভিডিও দেখতেই হবে এটা আপনারা ভাববেনই না। আপনারা যেটা শুনছেন সেটাকে রিকল করার চেষ্টা করুন। জিনিস মাত্র নটা, নটা গ্রহ আপনাদের কাছে আছে, আর আছে কি 12টা রাশি। তো 12টা রাশিকে সাইড করে রাখুন, নটা গ্রহকে উপলব্ধি করবার চেষ্টা করুন। এই যে ছুরিটা আমার টেবিলে পড়ে আছে, এর কারক গ্রহকে। এই যে পার্সটা আমার টেবিলে পড়ে আছে, এর কারক গ্রহকে। রিমোট, এর কারক গ্রহকে। মোবাইল ফোন দুটো আছে, একটা জবরদস্ত আর একটা একটু বুড়ো হয়ে গেছে। তো এই দুটোর কারক গ্রহ কারা? আমার টেবিলে আরো মেশিনস রয়েছে। যেমন ধরুন, এইটা একটা সোল্ডারিং আয়রন রয়েছে, এটা একটা মেশিন। আর এটা একটা লুকিং গ্লাস, এইটা একটা মেশিন। এটাও একটা মেশিন, এটা একটা মেশিন। আমি একটা চপার দেখালাম, সেটা আরেকটা মেশিন। এর সঙ্গে সঙ্গে আমি আর একটা মেশিন আপনাদেরকে দেখাচ্ছি, এটা দিয়ে এক্সারসাইজ করে, হাতের রিস্টের জোর বাড়াবার চেষ্টা করে। তাহলে এই প্রত্যেকটা মেশিনকে যদি আমি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে বলি, তাহলে এদের কারক গ্রহ আপনারা বলতে পারবেন। যেমন একটা এক্সাম্পল দিই, একটা সোল্ডারিং রড, মানে সোল্ডারিং রড মানে হচ্ছে যাকে বলে তাঁতাল। আপনারা সবাই এই শব্দটা শুনেছেন, যেটা হচ্ছে তাঁতাল। তো আমি আপনাদেরকে দুটো তাঁতাল দেখাবো, খুব ভালো করে লক্ষ্য করুন। কেন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, সেটার সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল কনটেক্সট কিভাবে অ্যাসোসিয়েটেড আপনারা বুঝবেন। এখানে দেখুন দুটো তাতাল রয়েছে, দেখা যাচ্ছে? একটা হচ্ছে গিয়ে খুব সিম্পল, আর একটা হচ্ছে গিয়ে ভীষণ হাইফাই। এটার মধ্যে টেম্পারেচার কন্ট্রোল আছে, এইটার মধ্যে নিয়ন্ত্রণ আছে, এইটার মধ্যে নিয়ন্ত্রণ নেই। এটা নিজের মতন গরম হয়, 35 ওয়াটের তাতাল। এটা হচ্ছে 80 ওয়াটের তাতাল, কিন্তু এটাকে আমি নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এই দুটোর কারক গ্রহ ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করলে আপনারা বলবেন যে এরা হচ্ছে কারক গ্রহ মঙ্গল, কারণ কারেন্টে গুজবো হবে গরম, সামনে আছে কি তামা। কারেন্টে গুজবো গরম হবে, সামনে আছে তামা। মঙ্গল ছাড়া কিছু নেই, কিন্তু একটাই কন্ট্রোল আর একটাই কন্ট্রোল নেই। এইবার গ্রহ অ্যাড হবে, যেখানে নিয়ন্ত্রণ, যেখানে পারফেকশন, যেখানে কন্ট্রোল, সেখানে কিন্তু অন্য গ্রহরা আসবে। এইখানে নিয়ন্ত্রণের কারক গ্রহ সে কে হতে পারে, এইটা আপনাকে খুঁজতে হবে। আপনাকে এরকম ভাবতে হবে, আপনার বাড়িতে মিক্সার গ্রাইন্ডার আছে, আপনার বাড়িতে মাইক্রোওয়েভ ওভেন আছে, আপনার বাড়িতে গ্যাসের চুলা আছে, এভরিথিং আছে আপনার বাড়িতে। কিন্তু এদের প্রত্যেকের কারক গ্রহ আলাদা। দুটো জিনিস ইয়েতে চলে, একটা মাইক্রোওয়েভ ওভেন আছে, আর একটা ফ্রিজার আছে, রেফ্রিজারেটর। তো রেফ্রিজারেটরটা ঠান্ডা করে, মাইক্রোওয়েভ ওভেনটা গরম করে। তাহলে দুটোই তো কারেন্টে চলে। জিজ্ঞেস করলেই বলবেন ইলেকট্রিক অ্যাপারেটাস কারক গ্রহ মঙ্গল, বইতে লেখা আছে। বিদ্যুৎ সংক্রান্ত যন্ত্রপাতি কারক গ্রহ মঙ্গল। কিন্তু একজন করে ঠান্ডা, একজন করে নরম। সরি, একজন করে ঠান্ডা, একজন করে গরম। তো এই যে দুটো অ্যাপারেটাস, হ্যাঁ, এই দুটো অ্যাপারেটাসের মধ্যে ডিফারেন্স কি, কোথা থেকে ডিফারেন্স ক্রিয়েটেড হচ্ছে, এইগুলো বোঝা, উপলব্ধি করা, এইটা আপনাদেরকে শিখতে হবে। বইয়ের কারক গ্রহ বৃহস্পতি। একটা বই হচ্ছে পর্নোগ্রাফি, আপনারা সবাই মানে জানেন। একটা হচ্ছে পর্নোগ্রাফি, আর একটা হচ্ছে গীতা।
দুটোরই কারক গ্রহ তো বৃহস্পতি। হ্যাপি 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 একদম হলেন তো? একদম। হ্যাপি। হ্যাঁ বইয়ের স্যার। কারক গ্রহ, পুস্তক, তার কারক গ্রহ কে? সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি। কিন্তু দুটো বই যেই দুরকম হয়ে গেল, তখন কারক গ্রহ আলাদা হয়ে গেল। দুটো বই, দুটো বই হচ্ছে গিয়ে ধর্ম সংক্রান্ত। একটা হচ্ছে সিলেবাসের, আর একটার সঙ্গে সিলেবাসের সম্পর্ক নেই। দুটো বই দেখাই এবার আপনাদেরকে। দুটো বই অ্যাস্ট্রোলজি ওরিয়েন্টেড। একটা এটা সিলেবাসের বই, আর এটা হচ্ছে গিয়ে ক্যাজুয়াল বই। তাহলে দুটো বইয়েরই কারক গ্রহ বৃহস্পতি তো। এই জায়গাগুলো আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে খুঁজতে হবে। এই প্রশ্নের উত্তর আমার মধ্যে নেই, এই প্রশ্নের উত্তর আছে আপনাদের পেটের মধ্যে। পেট কুরকুর করবে, সেখান থেকে উত্তর বার করতে হবে। এবং যখন আপনি উত্তর বার করতে পারবেন, তখনই কিন্তু আলটিমেটলি জ্যোতিষ, অর্থাৎ ফাইন্ডিংস অফ লাইট, এনলাইটেড স্টেটে আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন। কিছু একটা বললেই সেটা ঠিক হয়ে যাবে, ম্যাজিক, অটোমেটিক হবে। হ্যাঁ, তো সুতরাং এর জন্য নিজের ভেতরে জ্যোতি অন্বেষণ করতে হবে, খুঁজে বার করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে নক্ষত্র নিয়ে যেটা আমরা পড়ছিলাম, তাহলে নক্ষত্রদের যে অধিপতি গ্রহ, একটা হচ্ছে রাশির অধিপতি, একটা হচ্ছে মূল গ্রহটা। ধরুন মঙ্গল কারোর মেষ রাশিতে রয়েছে, তাহলে এই যে মঙ্গল মেষ রাশিতে রয়েছে, তার একটা এফেক্ট রয়েছে। মঙ্গল নিজে, তার একটা মঙ্গল মঙ্গল ভাব রয়েছে। এবার মঙ্গল অশ্বিনীতে রয়েছে, না ভরণীতে রয়েছে, না কৃতিকায় রয়েছে। তাহলে অশ্বিনীতে রয়েছে মানে কেতু কোথায় আছে আমাকে দেখতে হবে। ভরণীতে যখন রয়েছে তখন শুক্র কোথায় আছে, কোন ঘরটার সঙ্গে রিলেট করছে, সেটাকে দেখতে হবে। আর কৃতিকায় যখন রয়েছে, তখন রবি কোথায় আছে, সেটা আমাকে রিলেট করবার চেষ্টা করতে হবে। এবার কি আমি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝেছি। না, টোন বলছে আপনি বোঝেননি। হ্যাঁ স্যার, বুঝেছি না স্যার, না, বুঝেছি। বুঝেছি, আজকে ভালো লাগছে আজকে ক্লাস। হ্যাঁ, আজকের ক্লাসটা কেন ভালো লাগছে বলুন তো? আপনারা ডিটেলে বোঝালেন তো ব্যাপারগুলো না না, কিছু। ওই যে কেতুকে নিয়ে আমি বললাম কতগুলো কথা, ওইগুলো মনে ধরেছে। আমাদের মন হচ্ছে গিয়ে ওই বিষয়গুলোকে চায়, ওই যে রেডিমেড সলিউশন যে খুঁজে বার করব, এইটা মন হচ্ছে গিয়ে চায় না। তো রেডিমেড সলিউশনের দরকার হবে না। এখন আপনাদের মাস ছয়েক হয়েছে, এবার এই 6 মাসের, এই 6 মাসে এটা তৈরি হবে না। এই 6 মাসটা লাগবে আমি কি বলতে চাইছি, আমি কি বোঝাতে চাইছি, এইটা বুঝতে 6 মাস লাগবে। কারণ কোনো একটা ব্যাপারে জ্যোতিষটা আমি খানিকটা রপ্ত করে ফেলেছি, আমি জানি না কি করে করেছি, বাট কিছুটা একটা মিরাকল হয়ে গেছে, জ্যোতিষটা আমি বুঝে গেছি খানিকটা। তো এইবার আমি যেটা বোঝাতে চাইছি, সেটা বুঝতে আপনাদের কিছুটা সময় লেগেছে। এখন আপনারা এটা বুঝতে পারছেন। এবার এখনো পর্যন্ত আপনারা আমার উপর নির্ভরশীল অবস্থায় আছেন। এই নির্ভরশীলতা কাটিয়ে এই নির্ভরশীলতাকে একটা ভালোবাসায় কনভার্ট করাতে হবে। যে এমনি আছি, যে দরকার নেই, বাট তাও ক্লাসটা করছি, ক্লাসটা করতে ভালো লাগে, এরকম ব্যাপার আর কি। তো সেই জায়গাটা থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো তখন হচ্ছে গিয়ে ব্যাপারটা আমাদেরকে লাগবে বেশ একটা এন্টারটেইনমেন্ট মতো। মানে খুব সহজেই যেন বিষয়গুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, ক্লিন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, বোঝাটা যেন খুব ইজি। তো যাই হোক, আহ এবার কি কি কোয়ারিজ রয়েছে সেইটা আমাকে একটু বলুন।
পিতৃদোষ নিয়ে একটু আলোচনা করুন। কি নিয়ে? পিতৃদোষ, পিতৃ সে না তো আজকে পিতৃ? আমার পড়াশোনা করা নেই, সে আমাকে পড়তে হবে, ও আচ্ছা, ঠিক পড়ে টড়ে আছে, ঠিক তারপর আমি করতে পারবো। আচ্ছা আচ্ছা, স্যার, ঠিক আছে। তারপরে বলুন। একটা প্রশ্ন করেছিলাম আর কি। উম, হ্যাঁ, স্যার, যারা খুব ক্রিয়েটিভ হন তাদের কি একটু অ্যাংজাইটি প্রবলেম থাকে? এটা কি কোনো গ্রহের সাথে কিছু রিলেশন আছে? প্রথমটা বুঝতে পারলাম, ক্রিয়েটিভ হন, তারপরেরটা বুঝতে পারলাম। খুব কি তাদের একটা অ্যাংজাইটি প্রবলেম থাকে? মানে না, এটা কি কোনো গ্রহগত কানেকশন থাকে? মানে অনেক লোকের মধ্যে এটা দেখেছি। আহ এটা এটা হচ্ছে কি, গ্রহগত কানেকশনে তারা অ্যাংজিয়াস হয়ে থাকেন এবং গ্রহগত কারণে তারা ক্রিয়েটিভ হয়ে থাকেন। এবারে ক্রিয়েটিভ যে মানুষগুলো হয়ে থাকেন, এদের মধ্যে একটা স্থিতিশীলতার প্রয়োজনীয়তা সবসময় উপলব্ধি হয়। এদের মাইন্ড, এরা হচ্ছে গিয়ে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো পছন্দ করে না, এবং তাই জন্য এরা সবসময় অ্যাংজাইটির মধ্যে থাকে। এবার এইটার কারণ লুকিয়ে রয়েছে 4 আর 5 নম্বর ঘরের মধ্যে। 5 নম্বর ঘর হচ্ছে হাউস অফ ক্রিয়েটিভিটি, আর 4 নম্বর ঘর হচ্ছে হাউস অফ স্টেবিলিটি। 4 নম্বর ঘর হচ্ছে আমাদের চেতন মন। আর এই চেতন মনটা যখন স্টেবল থাকবে, তখন হচ্ছে গিয়ে 5 নম্বর ঘর, মানে চারের দ্বিতীয়, চারের সেকেন্ড হাউস হচ্ছে 5, তখন হচ্ছে গিয়ে ক্রিয়েটিভিটি বেরোবে। আর যখন এখানে প্রচন্ড 5 নম্বরের দ্বাদশ হচ্ছে 4, ফলে এই ক্রিয়েটিভ মানুষগুলোর মধ্যে সবসময় একটা বিষয় হয়, এই বোধহয় আমার ক্রিয়েটিভিটি নষ্ট হলো, এই বোধহয় আমি কোনো না কোনো কারণে আমার বিষয়টাকে এক্সপ্রেস করতে পারলাম না। এরকম নানান বিষয় তার মাইন্ডের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায়। ফলে তাদের মধ্যে জেনারেল ট্রেন্ড হচ্ছে তারা একটু অ্যাংজিয়াস টাইপের হয়ে থাকেন। বাট ক্রিয়েটিভ হলেই যে অ্যাংজিয়াস হবেন তার কিন্তু কোনো মানে নেই। একজন মানুষ হতেই পারে তার তুলা রাশি, তার তৃতীয় শুক্র চতুর্থে মঙ্গল, কোনো অ্যাংজাইটি নেই, সবসময় একদম তেজে আছেন, হ্যাঁ, বস হয়ে যাবেন কিছুদিন পরে। আচ্ছা, বলছি যে বৃষ রাশি কোন কোন নক্ষত্রে আছে? রোহিণী। না, এটা হবে বৃষ রাশিতে কোন কোন নক্ষত্র রয়েছে। তো নক্ষত্রের একটা টেবিল আছে, ওটা আমি দিয়ে দেবো। বৃষ রাশির মধ্যে প্রথমে রয়েছে কৃতিকা, রোহিণী আর মৃগশীর্ষা। আচ্ছা। স্যার, এটা কি মুখস্থ করতে হবে? না না, মুখস্থ করবেন কেন? কোথায় চলে কখন দেখবেন ম্যাজিকের মতন হয়ে গেছে, শুধু দেখবেন, কিছু মুখস্থ করতে হবে না, নাথিং। আমাদের অ্যাস্ট্রোলজিতে কিছু মুখস্থ করতে হবে না, শুধু পড়বেন একটু, মাঝে মাঝে একটু দেখবেন, ভুলে যাওয়া জিনিসগুলোকে একটু রিকল করবেন। আচ্ছা, স্যার, আহ স্যার বলছি মেষ রাশি কৃত্তিকা, সরি সরি, অশ্বিনী নক্ষত্র, কিন্তু কন্যা লগ্ন, অষ্টমে গিয়ে চন্দ্র, বৃহস্পতি, বুধ, মঙ্গল, শুক্র, এখানে কেমন দেবে? অষ্টমে 5টা গ্রহ। তো এইগুলো তো আমাদের এখন পড়াশোনাই হয়নি। এখানে একটা ও, বা দুটো গ্রহ অ্যাক্টিভ হবে, এবার সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। বাকি গ্রহগুলো ওখানে ইনঅ্যাক্টিভ হয়ে প্যাসিভ হয়ে যাবে, সে রেজাল্ট দিতে পারবে না। বুঝতেই পারছি না তো। তো চতুর্থে রাহু রয়েছে ধনুতে, প্রথম বিদ্যাটা কেমন হবে তাহলে? সে বৃহস্পতি তো অষ্টমে। এইখানেই তো গন্ডগোল হলো, আমরা তো বিদ্যাও পড়া শুরু করিনি। প্রথম বিদ্যার বিচার হবে 2 নম্বর ঘর থেকে। আচ্ছা, এবার যদি আপনি প্রথম বিদ্যা বলতে না প্রাথমিক বিদ্যা মাধ্যমিক। বোঝান, যদি আপনি প্রথম বিদ্যা বলতে প্রাথমিক বিদ্যা বোঝান, তাহলে আবার আপনার গন্ডগোল হয়ে যাবে। আর মাধ্যমিক আবার বিচার করা হবে আরেকটা ঘর থেকে, সেটা হচ্ছে 5 নম্বর ঘর থেকে। তো একটু সময় আচ্ছা, দিন, সবে তো ভর্তি হলেন, আর কদিন যাক, আস্তে আস্তে আমরা না শিখবো। দিচ্ছে তো ছক, এখন তো একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য প্রশ্ন করলাম। আচ্ছা, তো ছক তো দেবেই আমাদের, লোকজন ছেকে ধরবে যে কি হচ্ছে আমার জীবনে, দিয়ে করবে উল্টো পাল্টা কাজ। আর স্যার, এই যে ব্যাপারটা কি সপ্তমে, বলুন তো, এখন একটু আধটু শিখছি তো, বাইরের লোকরা বলছে কি শিখেছিস দেখি, সেখানে একটু আধটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার তো রয়েছেই, এরা খুব ডিস্টার্ব করবার চেষ্টা করবে। তো যাই হোক না কেন, তো একজন একটা ওই পিতৃদোষ সম্পর্কে একটা প্রশ্ন করেছিলেন। তো পিতৃদোষ অ্যাকচুয়াল বিষয়টা সত্যি সত্যি আমি ডিটেলে জানি না, কিন্তু একটা ব্যাপার এখন চলছে,
যে ব্যাপারটা খুব রানিং এবং খুব মানে খুব পপুলার, পিতৃদোষ লেগে গেছে। তো পিতৃদোষ লেগে গেছে বলতে যেটা আর কি লাগিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে গিয়ে এফেক্ট অফ কর্মা। এবং সেই কর্মা কে করেছেন? সেই কর্মা করেছেন আপনার পিতৃরা, মানে আপনার অ্যানসেস্টার্স, আপনার পুরো মানে পূর্বপুরুষরা কিছু একটা করেছেন। আপনার পূর্বপুরুষরা হয়তো একাদশী করেননি কোনো একটা, সেইখানে পিতৃদোষ লেগে গেছে। মানে এই এই সমস্ত আর কি, কিন্তু ব্যাপারটা বেশ ভালো। মানে নিজের কুণ্ডলী দেখে জাজ করতে পারছে না, তখন বলছে তোমার ভাই পিতৃদোষ লেগে গেছে। এটা মানে খুব রানিং এই ব্যাপারটা আর কি, খুব জমজমাট। স্যার পিতৃদোষ লাগলে কি কি ঘটনা ঘটতে পারে? বেসিক্যালি পিতৃদোষ নিয়েই তো আমার কনফিউশন রয়েছে, আমি ঘটনাগুলো কি করে বলবো। তাহলে সবার আগে যদি এটাই পিতৃদোষ হয়, হ্যাঁ, আমি আমি না মানে যেগুলো যেটাকে আমরা শাস্ত্র, স্মৃতিশাস্ত্র আর কি, যেটা যেখানে আর কি আমাদের ওই কি বলে ব্রাহ্মণরা যে কাজকর্মগুলো করেন না, সেই সম্পর্কে ডিটেল লেখা রয়েছে। সেটা সম্পর্কে আমি আর কি জানবো, জেনে আপনাদেরকে বলবো যে পিতৃদোষ এটাই কিনা, আমি যেটা বুঝলাম সেটাই পিতৃদোষ কিনা। এটা এখন এটা আমি যেটা বললাম এটা চলছে বাজারে। যে তুমি ওই একটা ছোটবেলায় গল্প পড়েছিলাম না, যে একটা সিংহ না, একটা নেকড়ের ইচ্ছা হচ্ছে একটা ছাগলকে খাবে। তো ছাগলটাকে কিভাবে খাবে? ওকে তো বলে খেতে হবে। তো বলছে, তুই আমার জল ঘোলাচ্ছিস কেন? বলছে, আমি তো নিচে, আপনি তো ওপরে আছেন, ওপর থেকে তো জল নিচে নামছে, আমি তো ঘোলালে জল নিচে নেমে যাবে। বলছে, তাহলে তুই ঘোলাসনি বলছিস? বলছে, না, আমি তো ঘোলাতে পারি না। তুই ঘোলাসনি তো কি হয়েছে, তোর বাবা ঘুলিয়েছে। তো বলে খেয়ে নিয়েছে। এরকম টাইপের ব্যাপারটা এসে দাঁড়িয়েছে পিতৃদোষ। আমি নিজেই এত দোষ করে আর কি করছি, আমার বাবা দু চারটে কি দোষ টোষ করে গেছে, সে তো আমার ঘাড়ে চেপে এসেছে। এটা একটা মানে এটা একটা খুব মানে দুঃখজনক ব্যাপার আর কি, যে বাবা একটা শ্রদ্ধেয় মানুষ, হয়তো তিনি আছেন বা আমার ক্ষেত্রে নেই। তো সেই বাবা কি করে গেছেন না গেছেন তার দোষ আমি বয়ে বেড়াবো। বাবার সম্পত্তি ভোগ করছি, এটা ঠিক কথা, কিন্তু তার যে জ্ঞান, বাবা যে পড়াশুনো করতেন, বা যা তার ছিল, যা তার আইডিওলজি ছিল, সেটা তো আমি পাইনি। বিশ্বাস করুন, পাইনি আমি। বাবার আর সৎ লোক ছিল। তো যতটুকু আর কি আমি বুঝেছি, বাড়িতে সকালবেলা প্রচুর ছাত্রছাত্রীদের ভিড় বসতো, ফ্রি ফ্রি টিউশন। এবং ফ্রি টিউশন হওয়ার জন্য হাত পাওয়া চলতো খুব বেশি। হ্যাঁ, এবং মাঝে মাঝে দেখতাম থাপ্পড় খেয়ে ছেলে পড়ে যাচ্ছে খাট থেকে। আমি তো সেই নিয়ে খুব ভয় ভয় থাকতাম। কিন্তু তার যে আইডিওলজি, এইটা আমার মধ্যে আসেনি। আমি নিজেকে ফিল করি যে আমি প্রফেশনাল এডুকেশনাল গাইড একজন, যে মানে আমি পড়াশোনাটা বোঝাই যে কিভাবে পড়তে হবে, এবং তার জন্য আমি পয়সা নিই। কিন্তু সেই যে শিক্ষক সুলভ আদর্শ আমার মধ্যে আসেনি। তাহলে গুণটা যদি না আসে, ওনারা কি করে না করে না করে গেছেন দোষটা, সেগুলো আমার উপরে আসবে। আমার কাছে তো আমার বাবা কোনো দোষই করেননি। তো সেগুলো মানে আমি আর কি দেখি, তো আমার বাবা কোনো দোষই করেননি। আমার বাবার একটা ছেঁড়া শাল আছে, সেটাকে গায়ে দিয়ে আমি যে মানে কি আনন্দে ঘুমোই, সে ঘুমের লেভেলই আলাদা। তো আমার তা সেই বাবার দোষ আমি ভোগ করবো? এটা এটা কেমন না, কেমন একটা বাজে শুনতে লাগে না, কানেও কেমন কটকট করে। তো পিতৃদোষ যদি এটাই হয়, আমার পূর্বজদের কৃতকর্মের ফল আমি ভোগ করছি, তাহলে তার সোর্স হচ্ছে দুটো। সোর্স অনেকগুলো আছে, বাট মেইন সোর্স হচ্ছে দুটো। তার মধ্যে একটা সোর্স কোনটা? সেটা হচ্ছে D12 কুণ্ডলী, দ্বাদশাংশ কুণ্ডলী, যেখান থেকে আমার পিতৃপুরুষ, পিতৃকুল, সেগুলো সম্পর্কে আমি তথ্য সংগ্রহ করতে পারি। আর একটা কি, সেটা আমার হচ্ছে গিয়ে 9 এবং 10 নম্বর ঘর, রাশিচক্র বা জন্মকুণ্ডলীর 9 আর 10 নম্বর ঘর, সেইগুলোকে দেখে আইডেন্টিফাই করা যে আমার সত্যি সত্যি পিতৃদোষ আছে কিনা। এবার ঘটনাটা হচ্ছে, আমার জানা একজন অ্যাস্ট্রোলজার আছেন, তিনি খুবই মানে প্রণম্য ব্যক্তি। মানে তিনি নিজেকে মনে করেন যে তাকে সবার প্রণাম করা উচিত। এবং তার যে অ্যাস্ট্রোলজি, তার যে জ্যোতিষ, তার মূল বিষয়টা হচ্ছে তিনি পাস্ট লাইফ কর্মা ডিটেক্ট করেন। আগের জন্মে কি করেছেন সেটাকে তিনি বার করেন। এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার,
যে আপনি আগের জন্মে কি করেছেন সেটা তো আগে মেরামত করুন, এবার জন্ম তো পরে ঠিক করবেন। তো আমি আর কি তাকে প্রশ্ন করেছিলাম, আমি যে মানুষই ছিলাম এইটার আমার কিছুতেই মনে হয় না। আমার চিরকাল মনে হয় যে আমি আগের জন্মে কুকুর ছিলাম। এবার তো শাস্ত্রীজি বেজায় কনফিউজড, বলছে আমি আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না যে আমি আগের জন্মে মানুষ ছিলাম। আমি এটা তাকে বলেছি, বলছে না তুমি আগের জন্মে এই ছিলে। বলে আমাকে একটা পেশা বলেছে। তো আমি কি করে জানবো আগের জন্মে আমি কি ছিলাম? আমার পক্ষে কি জানা সম্ভব? আমি কি জাতিস্বর নাকি? আমি যা সাধারণ তুচ্ছতাচ্ছিল্য মানুষ। আমাকে এই জন্মের আমি কিরকম মানুষ টানুষ দু চারটে কথা টথা বলে দিলে পরে কি হয়েছে না হয়েছে বললে পরে আমি হ্যাপি হব। আমি আগের জন্মে কুকুর ছিলাম না ছাগল ছিলাম না মুচি ছিলাম না দর্জি ছিলাম, আমি কি করবো আমি জেনে? বাট এইটা হচ্ছে একটা সুপার গিমিক, মানুষের পাস্ট কর্মা রেকটিফিকেশন। এবং উনি এইটা করে খুব একটা খারাপ জায়গায় কিন্তু নেই। হ্যাঁ, উনি কিন্তু পশ্চিমবঙ্গে প্র্যাকটিস করেন না, উনি প্র্যাকটিস করেন আউটার স্টেটে, মানে ওই ভারতবর্ষেই রয়েছেন অন্য দেশে, এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করেন। কারণ হচ্ছে গিয়ে উনি এইটাকে খুব ভালোভাবে মানুষের মাথার মধ্যে ইমপ্ল্যান্ট করতে পারেন যে, এবং ওনার যে ট্রেন্ড আমি দেখেছি সেটা হচ্ছে গিয়ে আগের জন্মটা ভালো ছিল, এই জন্মটা খারাপ। ইন জেনারেল উনি এটাই বলেন। তো এবং মানুষের হচ্ছে গিয়ে আগের জন্ম রেকটিফিকেশনের একটা টেন্ডেন্সি, যে আগের জন্মর যে পাপগুলো করেছো সেগুলো থেকে তোমাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করব। তো এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবার টেন্ডেন্সি কিন্তু বেশ বেশি। এবং আমি ওনার পশার জাঁকজমক থেকে বুঝেছি যে মানুষ চান যে আমার আগের জন্মটা মেরামত করতে। আমি দোতলায় থাকি, আমি একতলাটা যদি একটু মেরামত করতে পারি তাহলে খারাপ হয় না, যে একতলাটা মেরামত করে ফেলি তাহলে আমার দোতলাটা সিকিউরড হয়ে যাবে। যে একতলাতে থেকে বেয়ে বেয়ে চোর উঠছে আমি ওখানে কাঁটা লাগিয়ে দেবো। আমি তো দোতলায় কাঁটা লাগাবো না, আমি একতলায় কাঁটা লাগিয়ে দেবো। তো এই যে আগের জন্ম মেরামতির গল্প, এইটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আমাকেও উনি অনেক কিছু বলেছিলেন, বড় বড় ভালো ভালো কথা। তো আমি তাতে বলেছিলাম যে আমার কিন্তু দৃঢ় বিশ্বাস আমি আগের জন্মে কুকুর ছিলাম। তখন তিনি আমাকে বলেছেন যে একজন মানুষ আগের জন্মে কুকুর থেকে পরের জন্মে অ্যাস্ট্রোলজার হতে পারে। কি যন্ত্রণা! আমি তো জানিই না আমি আগের জন্মে কি ছিলাম, তো এসব বলে কি হবে? তারপর আমি যখন তাকে বললাম যে আপনি একটা কাজ করুন, আপনি আমাকে পাস্ট লাইফ নয় প্রেজেন্ট লাইফ নিয়ে দু চারটে কথা বলুন, যেটা হচ্ছে একটু হ্যামারিং হবে। মানে আমার শুনে মনে হবে যে না, সত্যি সত্যি এমন কিছু ইভেন্ট, আপনাকে বড় জটিল প্রেডিকশন করতে হবে না। তা আপনি একটা দুটো প্রেডিকশন তো করুন, আমার কোয়ালিটি আমার ক্যারেক্টারিস্টিক্স এগুলো তো একটু একটু বলুন। তো সেটুকু বললেই হবে। তো আমি দেখলাম উনি যে কথাগুলো বললেন খুব আর্টিস্টিক ওয়েতে তিনি ডেলিভার করছেন। উনি বলছেন যে তোমার কাছে টাকা আসবে, সেই টাকাগুলো রাখা তোমার জন্য কঠিন হতে পারে, কিন্তু তুমি সেই টাকাটাই রাখতে পারবে যদি তুমি সেই টাকাগুলো আমার কাছে দাও। এরকম টাইপের কথাবার্তা বলছে। তো এইরকম অ্যাস্ট্রোলজার নয়, আপনাদেরকে ট্রু অ্যাস্ট্রোলজার হতে হবে, যারা হচ্ছে গিয়ে জ্যোতিষ বিষয়টাকে দিয়ে লেভেল চিন্তা ভাবনা করে। তো এইটা হচ্ছে গিয়ে পাস্ট লাইফ কর্মা। এবার আরেকটা এরকম জিনিস, সেটা খুব ভীষণ কার্যকরী এবং এফেক্টিভ, সেটা হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেলাতে পারি না সব। মেলাতে না পেরে বলি যে তোমার জন্ম সময় ভুল আছে। তুমি কি জানো যে তোমার জন্মকুণ্ডলিতে 1 সেকেন্ডের ডিফারেন্স আছে কিনা? তুমি কি জানো তোমার জন্মকুণ্ডলিতে 1 সেকেন্ড আগে জন্মেছো না পরে জন্মেছো? এটার গ্যারান্টি তুমি দিতে পারো? আমি একটা ওয়ার্কশপ করেছিলাম, সেখানে এক ভদ্রলোকে সেসব বলেছিলেন। তো আমিও শুনেছিলাম, ভদ্রলোককে এন্টারটেইনও করেছিলাম। বেসিক্যালি এক ভদ্রলোকের নাম বলবো, নাম বলার দরকার নেই, ভদ্রলোক পড়াতেন আমাদের বহু প্রচলিত একটা কলেজে, এআরপি তে, রামকৃষ্ণ শাস্ত্রীজির একটা অর্গানাইজেশন পড়াতেন। তো উনি নক্ষত্র নক্ষত্র ছাড়াই যা প্রেডিকশন করে দিতেন, সেই প্রেডিকশনের লেভেলই ছিল আলাদা। এবং প্রেডিকশন হতো না, ওরা লাইফ হিস্ট্রি বলতেন। এবং বই দেখে দেখে বলছেন, বই দেখে দেখে পড়া বললে যেরকম হয়, যেন তার সামনেই ঘটনাটা ঘটেছে, এইভাবে বলতেন উনি। তো এইটার জন্য বিশাল কিছু দরকার নেই। আমি দেখেছি হোরারি করে বলতে
যে কিছুক্ষণ কতক্ষণ পরে বৃষ্টি কমে যাবে। আমি হোরাড়ি করে বলতে দেখেছি যে অন্য একজনের বাড়িতে আলমারির মধ্যে, আলমারিটা কোন দিকে আছে, আলমারির মধ্যে কোন তাকে কি আছে, কতগুলো শাড়ি ওই তাকে আছে, এবং শাড়ির ওপরে কি মেটেরিয়ালের বাক্স আছে, বাক্সের মধ্যে কি আছে, এবং কতটা নিচে গেলে পরে ওই হীরের আংটিটা বা সোনার আংটিটা বা পাসপোর্টটা খুঁজে পাওয়া যাবে। আমি নিজের চোখে দেখেছি এই প্রেডিকশন। আমার ক্ষমতায় নেই, বাট আমি দেখেছি লোক প্রেডিকশন করছে। তাহলে এই প্রেডিকশনের জন্য বার্থ টাইম রেকটিফিকেশন দরকার হয়নি। কিন্তু যেহেতু আমি প্রেডিক্ট করতে পারছি না, তার জন্য আমি বলছি তোমার তো বার্থ টাইম ঠিক নেই। এবার একটা প্রেডিকশন বলি আপনাদেরকে। এই যে ধরুন এই পলিটিক্যাল লিডাররা, এই পলিটিক্যাল লিডারদের জন্য গত কোনো একটা ইলেকশনে আমরা প্রেডিক্ট করেছিলাম আপনাদের সাহায্য নিয়ে, যে কটা প্রেডিক্ট করেছিলাম সব কটা মিলেছে। যার জেতার 0% চান্স, তার ক্ষেত্রেও কিন্তু সেই লোকটা জিতেছে, এবং একটাও মিস যায়নি, একটা মানুষও মিস যায়নি। তাই এই যে মিস গেল না, আপনারা কি করে করতে পারলেন? করতে পারার কারণ হচ্ছে গিয়ে আপনারা প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট ক্যালকুলেট করেছেন। বৃহস্পতির উপর দিয়ে বৃহস্পতির যাওয়ার সময় বৃহস্পতি কি প্রভাব দেবে সেটা আপনারা জানতে পেরেছিলেন। তাহলে এই যে প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট, গ্রহের সঙ্গে গ্রহের গোচর, এটা কি প্রভাব বিস্তার করবে সেটা আপনারা বার করার চেষ্টা করেছিলেন, এবং তার ফলে প্রত্যেকটা প্রেডিকশন পারফেক্ট হয়েছে। ভিডিও করা আছে, ইউটিউবে দেখে নেবেন। এরপরে আমরা আবার সেই পিতৃদোষে চলে আসি। তাহলে D12 কুণ্ডলিতে যদি লগ্ন 12 নম্বর, 8 নম্বর ঘর এরা যদি পীড়িত থাকে, মূল জন্মকুণ্ডলিতে 8, 9, 10 যদি মারাত্মক পীড়িত থাকে, তাহলে বলা যেতে পারে যে পাস্ট অ্যানসেস্টারদের কিছু সমস্যা রয়েছে। এবার এইবার হচ্ছে গিয়ে টুইস্ট। দ্বাদশাংশ কুণ্ডলিতে দ্বাদশে রয়েছে রাহু, আর মূল জন্মকুণ্ডলিতে 9 নম্বর ঘরে রয়েছে রাহু। পিতৃদোষ কিছু লাগেনি, বাচ্চাটার বাবা ছোটবেলা থেকেই অসুস্থ। তাহলে এবার বাবাটা বেচারা এতই অসুস্থ, সে দোষ করার টাইমই পাইনি। মানে দোষটা করতে গেলে তো কিছু সময় দিতে হবে, কিছু ফিজিক্যাল এবিলিটি লাগবে। আপনি চাইলেই আপনি দোষ করতে পারবেন? পারবেন না। তার জন্য কি হলো, সেই মানুষটার ক্ষেত্রে পিতৃদোষ। তাহলে কি পিতৃদোষের আগে হচ্ছে গিয়ে ঠাকুরদা দোষ হবে? এবার তো এইগুলো বেশি, এগুলো নিয়ে দুশ্চিন্তা করবার দরকার নেই। আপনারা মূল জন্মকুণ্ডলীটাকে জাজ করতে শিখুন। তারপরে আরো যে সাপোর্টিং কুণ্ডলীগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে শেখাবো, আশা করি আমি শেখাতে পারবো। আর একটা মজার জিনিস বলি, যদি আমি শেখাতে না পারি তাহলে আমি পুরো হাত ছাড়বো না। আমি হচ্ছে গিয়ে আপনার সঙ্গে হাত ধরে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এইসব দোষ থেকে মুক্ত হয়ে জ্যোতিষকে গ্রহণ করতে না পারবেন, ততক্ষণ আমি আপনার পাশে থাকবো। এখানে অনেক মানুষ রয়েছেন যারা হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে ঋষিবাণীর সঙ্গে যুক্ত, আর ঋষিবাণী যে তাদের হাত ছাড়েনি এটা তারা নিঃসন্দেহে বলতে পারেন, এবং আমি গর্বের সঙ্গে দাবি করতে পারি যে ঋষিবাণী হাত ছাড়েনি। হুম। তো যাই হোক, তো আমি একটা, আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, তো আমি সেইটা আপনাদেরকে একটুখানি শেয়ার করি। এক ভদ্রলোক, তিনি আইসক্রিমওয়ালা, তিনি তার সঙ্গে আইসক্রিমওয়ালার সঙ্গে সঙ্গে তিনি আবার বোবা। কি কষ্ট ভাবুন একবার। কিন্তু এটা তার দুর্দশা নয়, তার দুর্দশা হচ্ছে তার 8টি সন্তান। এবার তিনি আমার কাছে কিছু সাহায্য চাইছেন। এবার আমি তো সাহায্য করার ক্ষেত্রে খুব একটা সদয় নই, বিশেষ করে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে। তো 8টি সন্তান তিনি উৎপাদন করেছেন, এবং তিনি এখন সাহায্য চাইছেন, তিনি মেয়ের বিয়ে দেবেন। এবার তার হবু জামাইয়ের তাকে সাহায্য করা উচিত। এরকম একটা পরিক্রমা শ্বশুর মশাইকে আমি প্রাপ্ত হতে চলেছি, তো জামাই সাহায্য করছেন, আমি আর কে সাহায্য করবার? তো যাই হোক না কেন, এই টাইপের ইভেন্ট যদি আপনি দেখেন,
তাহলে এটাকে আপনি অ্যাজ অ্যান এক্সাম্পল অফ পিতৃদোষ হিসেবে ট্রিট করতে পারেন। এই বাচ্চার চার্টে আপনি মানে এই বাচ্চার নয়, এর বাচ্চার চার্টে আপনি যে কম্বিনেশন গুলো দেখতে পাবেন সেইগুলোকে আপনারা পিতৃদোষ হিসেবে ট্রিট করতে অবশ্যই পারেন। এবার কি বোঝাতে পারলাম পিতৃদোষ সম্পর্কে খানিকটা আমার কনসেপ্ট? আমি কখনোই বলবো না যে আমি একদম পারফেক্ট। স্যার লাস্ট 8 জনের পয়েন্টটা আবার চার্টেই একটু কি থাকবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ বলছি, উদাহরণটাতে জয়শ্রী বলুন। স্যার এই যে পিতৃদোষ, বলছি যে এনার যে সন্তানের চার্টে থাকবে, মানে এনার তো 8 জন সন্তান, তো 8 জনের চার্টেই কি থাকবে? অল্প বিস্তর তো আপনি দেখতেই পাবেন, 9 নম্বর ঘরটা কিছুটা পেরিতে হবে, কিন্তু এদের মধ্যে কেউ নিজের চেষ্টায় নিজের জায়গা তৈরি করবেন। এই যে মানুষটা নিজের চেষ্টায় নিজের জায়গা তৈরি করছেন, তার কিছুটা ভাগ্যেরও সাপোর্ট লাগবে। তো এই যে ভাগ্যের সাপোর্টটা পাওয়া যাচ্ছে, এই যে ব্যাপারটা, এইটাকে যখন আমরা যোগ করব, যখন আমরা অ্যাড করব, তখন চার্টটা কিছুটা বেটার হবে। কিন্তু যে মানুষটার বাবার এই অবস্থা এবং তিনি নিজেও হাল ছেড়ে দিয়ে বসে আছেন, যে যেমন চলছে চলুক, আর কি হবে, আর কি দরকার, এরকম অবস্থায় যিনি বসে আছেন, তার ক্ষেত্রে কিন্তু চার্টে আপনি দেখতে পাবেন যে 9, 10, 11 এগুলো খুব মারাত্মকভাবে পীড়িত হয়ে আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এই পর্যন্তই আলোচনা করি। আর রাত্রিবেলা আমি ভিডিওটা আপলোড করে দেবো পজিটিভ। আমার একটা প্রশ্ন রয়েছে। দেখুন, আপনি নিজে যে চার্ট নেবেন দেখার জন্য, সেই আচ্ছা, চার্ট দেখার মতো যদি আপনি হতে না পারেন, তাহলে আপনি কেন চার্ট নেবেন? আমরা যখন জ্যোতিষ কলেজে পড়তাম, তখন আমাদেরকে চার্ট ধরতেই দিত না, বলতো তুমি নিয়েছো কেন, তুমি দেখতে পারলে তুমি নেবে। তুমি, এটা তো একটা পেশা, আমি দেখতে শিখছি বলেই আমি লোকের চার্ট দেখবো, এইটা কথা নয়। আমাদের একটা ঘরে 5টা গ্রহ, একটা ঘরে 7টা গ্রহ, সবটাই আমরা শিখবো, কিন্তু এ বাদ দিয়ে যদি সাবজেক্টের প্রশ্ন থাকে অবশ্যই করুন। আচ্ছা, ওই নক্ষত্রের চার্টটা একটু পেলে ভালো হয়, আমি ওইটা জানি না ঠিক। হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। আর আমি না পাঠালেও গ্রুপে অন্য কেউ দিয়ে দেবে, ঠিক দিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। স্যার আপনি ওই নোটস গুলো দেবেন বলেছিলেন আপনার বাড়িতে গেলে, হ্যাঁ, হ্যাঁ, কবে আসবেন? ওটা আপনি বলবেন। মানে আমার তো শনি রবিবারে ওরকম হলেই সুবিধা, একটা রবিবার হলে রামনবমীর ছুটি আছে। রামনবমী আমার ছুটি নেই স্যার, কি বলছো? আমি সরকারি না, আমি টিচারও নই। আমার রবিবার করে স্যার যেতে হবে, সকালের দিকে গেলে বেটার। তাহলে মানে হচ্ছে গিয়ে এই গরমের ছুটিটা পড়ুক, তাহলে হ্যাঁ, আপনি একটা দিন এসে সেইটা দেখতে পারবেন। হ্যাঁ স্যার, একদম। ঠিক আছে, তাহলে শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকবেন। শুভরাত্রি স্যার। শুভ